আসসালামু আলাইকুম দর্শক, আছি এখন বর্তমানে কল্যাণপুর বাস টার্মিনালে। এখান থেকে এখন আমার গন্তব্য হচ্ছে সোজা রাজশাহী। আমি যাচ্ছি হানিফ এন্টারপ্রাইজে। আপনারা আমার পিছনে হানিফের কাউন্টার দেখতে পাচ্ছেন। আমার গাড়ি ছাড়বে 3:15-তে এবং আমি যাব সোজা রাজশাহী। এটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার কল্যাণপুরের, এবং কল্যাণপুরে হানিফ এন্টারপ্রাইজের আরও বেশ কয়েকটি কাউন্টার আছে। তবে নর্থ বেঙ্গলের বাসগুলো সাধারণত এই কাউন্টার থেকেই ছাড়ে। আমি ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমার বাস ছাড়তে বেশি দেরি নাই। ভাবলাম একটু গরমের মধ্যে একটু ভিতরে গিয়ে বসি। দর্শক, বলে রাখা ভালো যে কল্যাণপুর থেকে কিন্তু ডিরেক্ট আমরা যে গাড়িতে যাব সেই গাড়িতে উঠতে পারবো না, কারণ আমাদেরকে একটা কোস্টারে করে টেকনিক্যাল অথবা গাবতলী পর্যন্ত যেতে হবে, তারপরে আমরা মূল গাড়িতে উঠবো। এটাই হচ্ছে সেই কোস্টার, এবং এই কোস্টার থেকে আমরা নামছি এবং সামনেই দাঁড়িয়ে আছে যে এটাই হচ্ছে আমাদের গাড়ি। আছি আমরা বর্তমানে টেকনিক্যাল। গাড়িতে উঠে বসলাম এবং গাড়িও কিন্তু একদম জাস্ট সময়েই ছেড়েছে। হানিফের কিন্তু টাইমিংটা অসাধারণ, এটা বলতে হবে, এবং এদের সুপারভাইজারদের ব্যবহারটাও অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এখন বাজে 3:50। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 3:45, ঠিক সেই সময়ই ছেড়েছে। এবং আমরা টেকনিক্যাল থেকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন একটা রাস্তায় জ্যাম, সামনেই হচ্ছে গাবতলী, এবং গাবতলী কাউন্টার থেকেও এখানে লোকজন উঠবে। উঠার পরেই একদম সম্ভবত আবার সাভার বা হেমায়েতপুরের দিকেও কাউন্টার যদি থাকে সেখানে লোক নেবে। এরপর সোজা চলে যাবে হয়তো নবীনগর, চন্দ্রা, গাজীপুর আর টাঙ্গাইলেই সম্ভবত সর্বশেষ তাদের স্টপেজ লোক উঠানোর। তারপরে আর লোক উঠাবে না, বরাবরই লোক নামাতে থাকবে তারা সিরাজগঞ্জ থেকে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সামনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে গাবতলীর ওই যে কী বলে যে তুরাগ নদীর ওপরে যে ব্রিজটা আর কি, সেই ব্রিজে আমরা উঠছি। পাশে দিয়ে আমরা ওভারটেক করছি গ্রামীণের হুন্দাই শেপের একটা বাসকে। যদিও বা ইদানিং গ্রামীণ হুন্দাইয়ের নাম করে অশোক লেল্যান্ড চালিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, শুরু হয়ে গেছে হানিফের সেই পাগলা টান। আর হানিফে উঠলে পাগলা টান হবে না এটা তো হতেই পারে না। হানিফের টান বরাবরই সবার চাইতে সেরা, সেই রকমই টানতে শুরু করলো। তবে সবচেয়ে বড় সমস্যা বাঁধলো আমরা যখন আশুলিয়া পৌঁছালাম, সেখানে এমন একটা জ্যামে পড়লাম, সেই জ্যামেই আমাদের প্রায় 3 ঘন্টা সময় পার হয়ে গেল, এবং যার কারণে আমাদের পৌঁছাইতেও দেরি। এই যে সেই জ্যাম যেটা দেখছেন, এখানে আমরা টানা 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম। মানে চাকা হয়তো 1 ঘন্টা পরে বোধহয় একটু একটু করে ঘুরতে শুরু করলো, এবং পুরো এই জ্যামটা ভাঙতে 3 ঘন্টা প্লাস লেগে গেছে। যদিও বা কয়েকদিন আগে যখন ঢাকা আসলাম তখন কিন্তু ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল, তখন কিন্তু এই পরিস্থিতি ছিল না। কিন্তু ছাত্রদের হাত থেকে যখনই আবারও পুলিশের হাতে আসলো, তখন ট্রাফিকের অবস্থা মানে এই। যাই হোক, আর কোনো সমালোচনা করতে চাচ্ছি না, কিন্তু নির্ধারিত সময়ের থেকে অনেক বেশি সময় লেগে যায়, এবং যার কারণে দেখা যায় যে এই গাড়ির যেটা ফিরতি ট্রিপ ছিল সেই ট্রিপটাও বাতিল হয়ে যায়। অর্থাৎ রাজশাহীতে যাওয়ার পরে যে আবার ব্যাক করবে, সে নির্ধারিত সময়ে ব্যাক করতে না পারার কারণে এই গাড়ির ট্রিপটা বাতিল করে দেয়। আমরা পার হচ্ছি আশুলিয়া। আশুলিয়া আপনারা চিনেন, বাংলাদেশের মানুষকে আশুলিয়া চিনানোর নতুন করে কোনো দরকার নেই। তবে যারা ভারত থেকে দেখছেন তাদের জন্য বলি, আশুলিয়া হচ্ছে ঢাকা জেলার সাভার থানার একটা বাণিজ্যিক শিল্পাঞ্চল। তবে এটি সিটি কর্পোরেশনের অন্তর্গত নয়, এটি হচ্ছে সম্ভবত মিউনিসিপ্যালিটির আন্ডারে। হ্যাঁ, 7:30 বাজতেছে এখন জ্যাম কিছুটা ছাড়ছে এবং গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর আমরা এখন পৌঁছালাম হচ্ছে টাঙ্গাইলের, সম্ভবত এটা হাটুভাঙা। আর এখানে সাময়িক কিছুটা বিরতি, এবং মানে 10 মিনিটের মতো ওয়াশরুমের কাজগুলো আমরা সেরে আবারও গাড়িতে উঠে বসলাম, এবং বেশ অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা যমুনা সেতুর দিকে চলে আসি। অর্থাৎ 7:30 থেকে রওনা দিয়ে বলতে গেলে 9টার মধ্যেই কিন্তু আমরা যমুনা সেতুতে পৌঁছে যাই। খুব ফাস্ট ট্রেনে এসেছে গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন যমুনা সেতুর অপোজিট সাইড, অর্থাৎ টাঙ্গাইল প্রান্তে আমরা আছি, এবং সামনে যমুনা সেতু, এবং এখানে টোল দিয়ে আমরা ধীরে ধীরে উঠবো হচ্ছে যমুনা সেতুতে। এই সেই যমুনা সেতু, যেই যমুনা সেতুতে আসলে আমার ছেলেবেলার কথাগুলো, স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই কারণে যখন প্রথমবার এই সেতুতে গিয়েছিলাম তখন আব্বা এবং আম্মার সাথে গিয়েছিলাম 1998 সালে। তখন আমি ক্লাস 5-এর ছাত্র।
আর বিশেষ করে খুবই জেদ ধরেছিলাম আব্বা আম্মার কাছে আমি যমুনা সেতু দেখব। তখন আমি ঢাকাতেই থাকতাম, আমি তখন ঢাকা ক্যান পাবলিকের স্টুডেন্ট ছিলাম, বাবা আর্মির চাকরি করতো, সেই সুবাদে ঢাকাতেই থাকতাম। তো খুবই জেদ করছিলাম যে আমি গ্রামে যাব, অর্থাৎ আমার গ্রামের বাড়ি রাজশাহীতে যাব, কারণ উদ্দেশ্য ছিল একটাই, আমি দেখব যমুনা সেতু। সেই যমুনা সেতু এখন অনেকবার যাওয়া আসা করি, কিন্তু সেই আবেগ আর আনন্দটা আর পাই না। সেই আবেগ আর আনন্দটা সেই সময় ফেলে এসেছি। যাই হোক, দেখতে দেখতে আমরা যমুনা সেতু টোল প্লাজা পার হয়ে গেলাম। এখন আমরা ধীরে ধীরে যমুনা সেতুর দিকে উঠছি। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ আসলে তো যমুনা সেতুর উপরে দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুটা অংশ দিচ্ছি, এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি হোটেল বিরতিতে। এবং আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে সিরাজগঞ্জে যে সমস্ত হোটেলগুলো ছিল প্রায় সবই ভেঙে ফেলেছে এবং নতুন কয়েকটা হোটেল হয়েছে, এই সমস্ত হোটেলে এখন যাওয়া হচ্ছে। ল্যাপটপ, মোবাইল, মানি ব্যাগ কাছে রাখবেন। যারা নিচে নামবেন চলে আসেন, গাড়ি গেটে তালা লাগিয়ে রাখবো, আমরা যাওয়ার পর গাড়ি নামতে পারবেন না। সামনে লাগতে লাগতে দাও, সামনে সাদা লাগতে দাও। এটাই সেই গাড়ি, মার্সিডিজের নতুন কিছু বাস যুক্ত হয়েছে হানিফ এন্টারপ্রাইজের বহরে, তারই মধ্যে এটা। দর্শক, এখন বাজছে রাত 9টা। এতক্ষণে এসে পৌঁছালাম সিরাজগঞ্জের হোটেল বিরতিতে, অর্থাৎ সিরাজগঞ্জে যে হাইওয়ে রেস্টুরেন্ট সেখানে। ইতিমধ্যে আপনারা জানেন যে সিরাজগঞ্জে যতগুলো হাইওয়ে রেস্টুরেন্ট ছিল, হানিফ, তারপর ফুড ভিলেজ, যেগুলো সবই ভেঙে ফেলা হয়েছে এখান দিয়ে মানে ফ্লাইওভার নির্মাণ হওয়ার কারণে। তো নতুন যে হোটেল, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে। তবে এখানে একটা বিষয় ভালো হয়েছে যে আগে যে বিষয়টা ছিল, এখানে একদম মনোপলি মার্কেট ছিল। এই মুহূর্তে আর মনোপলি মার্কেট নাই, নির্দিষ্ট একটা হোটেলেই আপনাকে যেতে হবে এমন না। এখানে আরও ছোট ছোট অনেক খাবারের দোকান আছে, আপনি চাইলে কম দামে সেই সমস্ত জায়গাতেও খেতে পারেন। ঠিক আগের মতো সেই মানে বাধা ধরা নিয়মটা নয়, এবং আশেপাশে আরও কিছু ছোট ছোট হোটেল আছে। তো যাই হোক, এখন বিরতি, যাই আমিও খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, তারপর আবার গাড়িতে উঠে বসবো। হাইওয়ে রেস্টুরেন্ট মানেই হচ্ছে সেখানে প্রচুর দাম, প্রচুর 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 দাম। এমআরপিতে যদি 5 টাকা থাকে, তারা রাখবে 10 টাকা, একদম নিশ্চিত থাকেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কিছুটা কম দাম। ডিম আমার বরাবরই পছন্দের খাবার, তাই ডিম দেখলে নিজেকে সামলে রাখতে পারি না। তাই এই সুযোগে 2টো ডিম এবং 1 কাপ চা, অর্থাৎ খাওয়া দাওয়ার পরে 2টো ডিম আর 1 কাপ চা দিয়ে মানে আরও একটা ভোজ সেরে নিলাম। যাই হোক বন্ধুরা, আমার গাড়ি ছাড়ারও সময় হয়ে এসেছে, ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠে বসবো। তাই দ্রুত চা আর ডিমটা শেষ করে আমিও গাড়িতে উঠে বসার প্রিপারেশান নিয়ে নিলাম। সিরাজগঞ্জ থেকে চলতে শুরু করেছে আমাদের বাস। এখন আমাদের গন্তব্য সোজা রাজশাহী, তবে মধ্যেখানে কিছু স্টপেজে লোক নামবে, যেমন নাটোর, বনপাড়া, পুঠিয়া, এই সমস্ত জায়গায়। এই মুহূর্তে আছি আমরা নাটোরে, এবং নাটোরে লোকজন নামা হয়ে গেল। এখন আমরা নাটোর বাইপাস দিয়ে সোজা চলে যাব রাজশাহীর উদ্দেশ্যে। এরপরে হয়তো আর 2-1 জায়গাতে লোক নামতে পারে, তারপরে সোজা আমরা চলে যাব রাজশাহী। তো বন্ধুরা, নাটোর থেকে আবারও আমাদের গাড়ি স্টার্ট করলো, এবং এই মুহূর্তে চলে এসেছি আমার ড্রিম সিটি, আমার প্রিয় শহর
আমার জন্মভূমি রাজশাহীতে। আর রাজশাহীতে ঢুকলে ভেতরটা কেমন যেন আনন্দে আনন্দিত হয়ে ওঠে। এবং সত্যি খুবই সুন্দর আমাদের এই রাজশাহী। যারা রাজশাহী আসেননি কখনো তারা অবশ্যই আসবেন। আর যে সমস্ত দর্শক ভারত থেকে ভিডিও দেখছেন তাদেরকেও আমি দাওয়াত দিচ্ছি আমার এই রাজশাহী শহরে আসার। কারণ রাজশাহী হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর শহর, এতে কোনো সন্দেহ নেই। প্রবেশ করলাম আমার প্রিয় শহর রাজশাহীর অন্যতম ব্যস্ততম বাস টার্মিনাল শিরোইল বাস টার্মিনালে। দর্শক, আজকের ব্লগ এখানেই সমাপ্ত করছি। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের একটা মতামত আমাকে আরও অনুপ্রাণিত করে তোলে। এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সেটাও জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।